এই কাকে চোর বলছে, সেটাও তো একটা ব্যাপার। আজকে বুদ্ধদেব ভট্টাচার্য দাঁড়িয়ে একজনকে চোর বললে তার বৈধতা একেবারে 1 সেকেন্ডে হতো। মমতাকে আপনি কত দেবেন নম্বর 10-এর মধ্যে ধরুন? সিপিএমের মীনাক্ষী, দীপশিতা, সৃজন, শতরূপ, যে যা খুশি বলুক, হয়তো আজকে কপাল তাদের খুব খারাপ, মানুষ ওদের প্রতি এত বিরূপ হয়ে আছে, পাচ্ছে না। কিন্তু লেফট টু দেমসেলভস, সিপিআইএম টুডে হ্যাজ দ্য বেস্ট ব্রিড অফ ইয়াং লিডারশিপ, কোনো সন্দেহ নেই। এখানে তো বিজেপি নেতারা তো আমি তো দেখি জামা কাপড় চেঞ্জ করতেই বেশি ব্যস্ত রাস্তায় নামাচ্ছে। সেদিক থেকে একমাত্র রাস্তায় নেমে পলিটিক্সটা করে শুভেন্দু অধিকারী। নমস্কার, আমি রানা সেনগুপ্ত। আপনারা দেখছেন বেঙ্গল পলিটিক্স। আমরা রয়েছি সুমন চট্টোপাধ্যায়ের সঙ্গে, যিনি আমাদের প্রজন্মের সবথেকে প্রতিভাবান সাংবাদিক। সুমনদার ক্যাপ্টেনশিপে দীর্ঘদিন আমি আনন্দবাজারে খেলেছি এবং আমি মনে করি যে কজন সাংবাদিক এখনও পর্যন্ত রয়েছেন তাদের প্রত্যেকেরই উচিত ছিল সুমনদার ক্যাপ্টেনশিপে অন্তত খানিক দিন খেলা করা। কেননা সাংবাদিকতা যে শুধু পেশা নয়, এটা যে একটা নেশা, সেটা সুমনদা কিন্তু প্রমাণ করে ছেড়েছিলেন। আমরা প্রশ্নে আসার আগে আমরা অতীত বর্তমান দুটো ভাগে ভাগ করেছি। খুশি করো। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে বিজেপি এই যে ঢক্কা নিনাদ, এই যে গর্জন, এবারে ওরা বেঙ্গল স্টেট নিচ্ছেই, এটা কতটা সত্যি হতে পারে বলে আপনার মনে হয়? আই এম নট অ্যান অ্যাস্ট্রোলজার। মানে এমনি তুই কি কখনো আমাকে মনুমেন্টের সামনে বা এই কী বলে ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে তোতাপাখি নিয়ে বসতে দেখিস নি? না। কী হলে কি হতে পারে একজন সাংবাদিকের সেটা কাজই নয়। আচ্ছা, সাংবাদিকের কাজ হচ্ছে কি হচ্ছে এবং কেন হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এইটুকুতেই আমাদের ক্ষেত্র সীমাবদ্ধ। কেননা আমার হাতে কোনো বিশ্বাসযোগ্য ওপিনিয়ন পোল নেই। আর আজকের ভারতবর্ষে মিডিয়ার এমন হাল হয়েছে যে 10 ভাগের মধ্যে 9 ভাগ মিডিয়া অ্যাকচুয়ালি ওপিনিয়ন পোল করে না, তারা দেখে নেয় যে তাদের মাস্টারদের ওপিনিয়নটা কী, আচ্ছা, সেই ওপিনিয়নটা পোলের মাধ্যমে জাস্টিফাই করে। আচ্ছা, ওই দিনগুলো চলে গেছে যখন এনডিটিভিতে প্রণয় রায় করতো। প্রণয় ইজ হিমসেলফ অ্যাকনলেজ সেফোলজিস্ট। আচ্ছা, ও যাদেরকে নিয়ে এই কাজটা শুরু করেছিল তাদের মধ্যে একজন অশোক লাহিড়ী, যাকে বিজেপি টিকিটই দিল না বালুরঘাট থেকে। সে যাই হোক, সুতরাং তর্জন গর্জনে যে কিছু হয় না সেটা 2021-এ আমরা দেখেছি। 2021-এ তো বিজেপি বলেছিল আপকি বার 200 পার, তো 77-এ ঠেকে গেছিল। তবে একটা জিনিস আমি এবার পশ্চিমবঙ্গে দেখছি যা আমি আমার এই 68 বছরের জীবনে কখনো দেখিনি, সেটা হচ্ছে শার্প পোলারাইজেশন। আচ্ছা, পোলারাইজেশনটা মুসলিমদের মধ্যে ততটা নয়। মুসলিম ভোট কিন্তু এবার স্প্লিট হওয়ার সম্ভাবনাই বেশি, কেননা হুমায়ুন, মিম, তারপরে আইএসএফ, এরা দে হ্যাভ এমার্জড অ্যাজ এ ফোর্স। আমি তো ঘুরে এলাম সব কেষ্টনগর, বহরমপুর, মালদা, রায়গঞ্জ, বালুরঘাট, আমি ওই গোল টেবিল করতে। তো এটা আমি সচক্ষে দেখে এসেছি এবং ফিল করেছি। আচ্ছা, সুতরাং এবারের ভোটে অনেকগুলো ইম্পন্ডারেবল আছে, যে ইম্পন্ডারেবলগুলো এখনও ক্লিয়ার নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে ভোট হবে কি না তাই ঠিক নেই। আচ্ছা, যেহেতু সবই ঢক্কানিনাদ হচ্ছে, এও করছে, ও করছে, ওকে গালি দিচ্ছে, ওকে গালি দিচ্ছে, কিন্তু অন্তর্যামী কী চান? ওই যে আমাদের একদিনের রাজা। না না না, রথ বলে আমি দেব, পদ বলে আমি, তার হাসে অন্তর্যামী লাস্ট লাইনে। তো অন্তর্যামী বসে কোথায় হাসছেন বোঝা খুব মুশকিল। তৃণমূলের বিরুদ্ধে এত অভিযোগ, এত এই চোর, ওই চোর, এই পাচার, ওই পাচার, এমনকি 2016-তেও আমরা দেখেছিলাম নারদকাণ্ড। তো তা সত্ত্বেও তৃণমূল আছে কেন? কারণ কি?
প্রথম কথা হচ্ছে দুর্নীতিটাকে সমাজ আর কোনো অপরাধ বলে মনে করে না, বরং এটা হচ্ছে সমাজের নৈতিক স্খলনের একটা ব্যাপার। এবং এই নৈতিক স্খলন তখনই হয় যখন শিক্ষিত বুদ্ধিজীবী তারা এই যে মরাল কম্পাস অফ এ সোসাইটি তারাই তো তৈরি করে। তাদের বেশিরভাগই 95% আজকে বাংলায় থাকেন না, ঠিক আছে? আচ্ছা, রেসিডুয়াল যে 5% আছেন তারা সব রানিমার দাক্ষিণ্যভোগী, নয় উপকৃত, নয় ফর সাম ওয়ার্ড রিজন তারা শাসকের সঙ্গে গলা মিলিয়ে কথা বলে। সেই জন্যে আজ সেকেন্ডলি হচ্ছে শিক্ষা যখন ধ্বংস হয়ে যায়, সংস্কৃতি যখন ধ্বংস হয়ে যায়, তখন মানুষের নৈতিক আপলিফমেন্ট বলতে কী বোঝায় সেটাই তো সে জানে না। তার ফলে এখন চোররা খুব কভেটেড। আচ্ছা, চোররা কভেটেড এই কারণে গ্রামের মানুষও জেনে গেছে যে এটা হচ্ছে স্পিড মানি, আমাকে যদি এটা পেতে হয় তাহলে এটা দিতে হবে। আচ্ছা, অ্যান্ড দিস হ্যাজ বিকাম এ নর্ম। হোয়েন সামথিং অ্যাবনর্মাল বিকামস নর্মালাইজড, তখন এটা আর ইস্যু থাকে না, ঠিক আছে? আর এর তারপরে আছে দিদিমণির জন্ম থেকে মৃত্যু অবধি এই ঘুষের টাকা, ঠিক আছে? তুমি জন্মালে একটা টাকা পাবে, মেয়ে হলে একটা টাকা পাবে, গাছ ফাছও সঙ্গে কী সব পাবে, তারপরে কন্যাশ্রী পাবে, তারপরে যুবশ্রী পাবে, আচ্ছা, বাড়িতে 5 কিলো ফ্রি রেশন পাবে। তার ফলে হয়েছে কি, গ্রামাঞ্চলে আমি শুনতে পেলাম, দেখেও এলাম যে যারা গতর খাটাতে পারে তারা সব পরিযায়ী হয়ে যায়। আচ্ছা, আর যারা গতর খাটানোর উপায় নেই, বয়স হয়ে গেছে, তারা দিব্যি খাটিয়াতের উপর শুয়ে বউ পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, মেয়েও পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। এই সব মিলিয়ে মানুষ খুব অলস করে দিয়েছে। আর দিদিমণি এই 15 বছরে আমাদের গ্রামীণ বাংলাকে একটা প্যারাসিটিক্যাল সোসাইটিতে পরিণত করেছে। সুতরাং তাদের কাছে চুরি জোচ্চুরি এগুলো কোনো ফ্যাক্টর নয়। আর থার্ড হচ্ছে যে আমার বক্তব্য হচ্ছে কে কাকে চোর বলছে, সেটাও তো একটা ব্যাপার। আজকে বুদ্ধদেব ভট্টাচার্য দাঁড়িয়ে একজনকে চোর বললে তার বৈধতা একেবারে 1 সেকেন্ডে হতো। আচ্ছা, যেমন জ্যোতিবাবুর প্রথম কথা, বুদ্ধবাবু এই ধরনের ভাষায় কথাবার্তা বলতেন না, কিন্তু জ্যোতিবাবু তো মমতার উত্থানের প্রায় সূচনা লগ্ন থেকেই ওকে 420 বলছে। ওই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির ফলস ফেক পিএইচডি ডিগ্রি থেকে। সুতরাং কে অভিযোগ করছে ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান হোয়াট দ্য অভিযোগ ইজ। স্কুলে হেডমাস্টার যদি আমার বাবাকে ডেকে কিছু বলতো, দ্যাট ওয়াজ দ্য ল, ঠিক আছে? তারপরে বাড়িতে কেলানি ছাড়া আর কিছুই জুটতো না। এখন কে হেডমাস্টার, কে মাস্টার? হেডমাস্টার এসব করতে গিয়ে কেলানি খেয়ে যেত। হ্যাঁ, খেতে পারে। আপনি অনেক নেতাকে উঠতে দেখেছেন, অনেক নেতাকে পড়তে দেখেছেন, অনেককে প্রায় মৃতকল্প অবস্থায় পৌঁছে যেতে দেখেছেন। মমতাকে আপনি কত দেবেন নম্বর, 10-এর মধ্যে ধরুন? মমতা যেসব লিমিটেশনস নিয়ে রাজনীতিতে এসছে এবং যেখানে পৌঁছেছে এবং যেভাবে সেই ক্ষমতাটা ধরে আছে, 10-এ 9 দেবো। আমি কিন্তু কোনো মানে এর মধ্যে সাম দাম দণ্ড ভেদ সব আছে। আচ্ছা, তুই যদি বলিস যে মমতা যে পথে ক্ষমতা আঁকড়ে আছে সেটাকে আপনি সমর্থন করেন না। আচ্ছা, যদি তুই প্রশ্ন করিস যে মমতার 15 বছরের রাজত্বকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন, আমি অনেকবার বলেছি, তোকেও বলছি, স্বাধীনতা উত্তর বাংলার ওয়ার্স্ট এভার পিরিয়ড। কিন্তু তুই তো সেই প্রশ্নটা করিসনি। তুই প্রশ্নটা করেছিস টিকে থাকার, পড়ার, মৃতকল্প হয়ে যাওয়ার। একটা মেয়ে তুই কল্পনা কর 1984-এ
একটা ফ্লুকে লটারির টিকিট কেটে পাওয়ার মতো যাদবপুর থেকে জিতলো। সোমনাথ বাবুর মতো লোক হারিয়ে। নাও সি হার কার্ভ। 84-এ যাদবপুর, 89-এ আবার যাদবপুর হেরে গেল, টুক করে দিল্লি চলে গিয়ে রাজীব গান্ধীর পায়ে পড়ে ক্যালকাটা সাউথটা জোগাড় করে নিল। তারপরে 2009 পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনে সেখান থেকে জিতলো। তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী হলো, 15 বছর ধরে মুখ্যমন্ত্রী আছে। সো ইফ ইউ আর মেজারিং এ পলিটিশিয়ানস ইলেকটোরাল সাকসেস, নট মরাল সাকসেস, নাথিং এলস, কিন্তু তাহলে আমি 10-এ 9 তো দিতে বাধ্য। যেমন আমি মোদিকে 10-এ 10 দেবো। আচ্ছা, এই একাদিক্রমে 15 বছর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তারপর আজকে কতদিন হলো, 11 বছর তো হলো দেশের প্রধানমন্ত্রী। এই বিজেপিতে তো এইসব জিনিস ক্যালকুলেট করার অনেক লোক আছে। একদিন দেখছিলাম একটা পোস্টে কোথায় লেখা আছে, ফার্স্ট পলিটিশিয়ান ইন ইন্ডিয়া টু বি ইন পাওয়ার ফর 7,000 কত ডেজ। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। তো ইফ সামবডি ইউজেস দ্যাট ক্রাইটেরিয়া, তাহলে মমতাকেও তো দিতে হবে। প্রিয়রঞ্জন দাসবংশীর মতো লোক, সে তো 84-তে জিতেছিল, 89-এ হারলো। তাদের অনেক চড়াই উতরাইটা অনেক বেশি। আর মমতা তো রাজনীতিটা করে না, ও তো রাজনীতির ফোরফ্রন্টের একজন ব্যক্তি। ভারতবর্ষে আজকের দিনে যদি 5-7 জন পলিটিক্যাল লিডারকে কাউন্ট করতে হয়, শি ইজ ওয়ান অফ দেম। অ্যান্ড হাউ এভার মাচ আই মাইট ডিসলাইক হার। না, তাহলে এইটার পিছনে কি এরকম একটা কারণ আছে যে অন্য কোনো নেতা নেই, বা নেতৃত্বের একটা সর্বভারতীয় ক্ষেত্রে বিরোধী নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হয়েছে? আমার বক্তব্য যে মমতার এতটা দাম, তার জন্য তো মমতা দায়ী নয়। সেটা ঠিক। হ্যাঁ, তার জন্য দায়ী হচ্ছে যারা মমতার বিরোধী, তারা ক্রেডিবল নেতৃত্ব তৈরি করতে পারলো না। আমার কথা হচ্ছে সেটা, মমতা তো যখন তৈরি হয়েছিল তখন কি মমতার কেউ অনেক প্ল্যাটার দিয়েছিল? সেটা ঠিক। মমতা লড়ে নিয়েছিল। একটা মানে অলমোস্ট গলির এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। কংগ্রেস পার্টিটা সেই সময় এসেনশিয়ালি বড়লোকদের পার্টি ছিল। ঠিক। সেখান থেকে তো যে লিডার হবে তাকে কেউ আটকাতে পারবে না। যেটা প্রিয়দা সুব্রতদা করেছিল 67-69-এ, ঠিক আছে, যেটা 67-69 অনওয়ার্ডস লেফটের অসংখ্য লিডার করেছে। আচ্ছা, আই হ্যাভ নট সিন এনি ওয়ান ইন বেঙ্গল যারা রাস্তাটাকে মানে এগিয়ে যাওয়ার মন্ত্র হিসেবে ব্যবহার করেছে। সবাই আজকাল যেটা হয়ে গেছে এই টেলিভিশনের দৌলতে আর বুম ব্রিগেড, যেটা হয়ে গেছে যে অফিসে বসো, সবাই আসবে একটা নির্ধারিত সময়, আমি সেখানে বসে বসে সুললিত গদ্যে 4টে গাল দেবো অপোজিশনকে। আর সবাই বাড়িতে রেডি হয়ে থাকে, মোবাইলটা কখন কোন চ্যানেল থেকে বাজছে। হ্যাঁ, এবিপি একটা এখন সাংবাদিকতা কী দাঁড়িয়েছে, সামথিং হ্যাপেন্স সেটা দেখালো, দেখেই বললো এ ব্যাপারে আমরা বিজেপি নেতা অমুকের সঙ্গে কথা বলেছিলাম, তার প্রতিক্রিয়া শুনুন। তিনি তার প্রতিক্রিয়া দিলেন, যেই রাখলো এ ব্যাপারে তৃণমূলের কার কী বক্তব্য সেটা জানার জন্য আমরা অমুক লোককে ধরেছিলাম, তার কথা শুনুন। সালা আমার কথা হচ্ছে এর মধ্যে স্টোরি কোথায়? স্টোরি ছাড়া আর বাকি সব কিছু আছে, ঠিক আছে। সুতরাং নেতা দু ধরনের হয়, একটা হচ্ছে ফয়েস্টেড, যেটা রাজীব গান্ধী ছিল, যেটা রাহুল গান্ধী কিছুটা বলবো, যেমন অভিষেক ব্যানার্জি ইজ এ লিডার হু হ্যাজ বিন ফয়েস্টেড। পিসিমণি যতদিন বেঁচে আছে, 250 পুলিশের যে সিকিউরিটি বেড়া সেটা যতদিন আছে ততদিনের লিডার। আর নরেন্দ্র মোদী প্রচারক থেকে পলিটিক্সে এসে যেভাবে হোক
সে কিন্তু লড়ে তার জায়গাটা করেছে। প্রথমে মুখ্যমন্ত্রী হয়েছে, তারপরে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হিসেবে দল তাকে মানতে বাধ্য হয়েছে, তারপরে চালাচ্ছে। আমার কথা হচ্ছে এই দু ধরনের লিডারদের মধ্যে যে ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরুর মারা যাওয়ার পরেই তো ওনাকে প্রধানমন্ত্রী করা হয়নি, না, আর লাল বাহাদুর শাস্ত্রী ওরকম মিস্টিরিয়াস সার্কামস্টান্সেসে মারা না গেলে হয়তো অত তাড়াতাড়ি হতো হতো না। না। কিন্তু তখন তো তাকে নুঙ্গি গুড়িয়া বলা হয়েছিল। তারপর পলিটিক্স করা কাকে বলে দেখিয়ে দিয়েছে। দেখিয়ে দেয়নি, শুধু ভারতবর্ষে তার কোনো তুলনা আমি খুঁজে পাই না। না, তাহলে আপনি কি একটা কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনিওর যদি শেষ হয়ে যায়, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে মারা যান, তাহলে কাল থেকে অভিষেকের কোনো চান্স নেই? চান্স নেই, অবশ্যই চান্স নেই। তার কারণ হচ্ছে যে প্রথম কথা, সিনিয়র যারা এখনও টিএমসি পার্টি করে, তারা হয় রিটায়ার করবে, নয় কংগ্রেসে চলে যাবে, নয় কিছু করবেই না। আর জুনিয়র যারা আছে, যারা হচ্ছে অভিষেকের কনস্টিটিউয়েন্সি, দে আর ফুল অফ মানে ডাফার্স অ্যান্ড লাফাঙ্গার্স আচ্ছা, অ্যান্ড এক্সটর্শনিস্ট। এদের মধ্যে একটাও লিডার মেটেরিয়াল আমি আজ পর্যন্ত দেখিনি, যেটা সিপিএমের আছে। সিপিএমের মীনাক্ষী, দীপশিতা, সৃজন, শতরূপ, যে যা খুশি বলুক, হয়তো আজকে কপাল তাদের খুব খারাপ, মানুষ ওদের প্রতি এত বিরূপ হয়ে আছে, পাচ্ছে না। কিন্তু লেফট টু দেমসেলভস, সিপিআইএম টুডে হ্যাজ দ্য বেস্ট ব্রিড অফ ইয়াং লিডারশিপ, কোনো সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আর মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী, কে বেশি এগিয়ে? হ্যাঁ, কোনো দের ইজ নো প্রাইজ ফর গেসিং। অবশ্যই বিরোধী নেত্রী। ও বিরোধী, এবং ও আরেকটা প্যারাডক্স হচ্ছে, মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও বিরোধী নেত্রী রয়ে গেছে। তার কারণ হচ্ছে শি অলওয়েজ ফাইন্ডস এ প্রতিপক্ষ টু ফাইট। ঠিক ঠিক। আগে সিপিএম ছিল, ঠিক আছে, তারপরে সিপিএম সরে গেল, সিপিএমের বিরুদ্ধে আর কি বলবে, তারপরে হি হ্যাজ চোজেন কি বলে বিজেপি। এখন মমতার প্রতিপক্ষ সবাই, দেশের রাষ্ট্রপতি ওর প্রতিপক্ষ, ইলেকশন কমিশনও প্রতিপক্ষ, বিজেপিও প্রতিপক্ষ, এমনকি আর্মিও প্রতিপক্ষ। সুতরাং মানে এসেনশিয়ালি হার ব্র্যান্ড অফ পলিটিক্স ইজ টু অপোজ সামওয়ান। বিজেপির যে সমস্যাটা আর কি, মানে এই যে পশ্চিমবঙ্গে না আসা বা সেভাবে না যাওয়া আর কি, এগিয়ে না আসতে পারে, আমাদের রাজ্যের ক্ষেত্রে বলছি আর কি, এর পিছনে কারণটা কি? লোকসভায় ভোট বাড়ে, কিন্তু দেখা যায় আবার যখন বিধানসভা আসে তখন ক্রিপল করে যাচ্ছে। এবার মানে 21 আর 24-এর ব্যবধান খুব বেশি না। আচ্ছা, 40 পেয়েছিল, 38 হয়েছে। সো 2% ফল, বাট 2% ফল ইজ ভেরি ক্রিটিক্যাল ইন এ ক্লোজ কন্টেস্ট। যে কারণে 21-এ দেখতে পাবি যে 1000 থেকে 5000-এর মধ্যে বিজেপি হেরে গেছে, এরকম বহু সিট আছে। এখন এটা কি জানিস তো, মানে অপোজিশন পলিটিক্সকে অর্থবহ করে তুলতে গেলে ওই পিরিয়ডিক লোক দেখানো আর টিভি ফুটেজের জন্য ইয়েতে থাকা নয়, রাস্তায় 2-4টে মিছিল মিটিং করা নয়। অপোজিশনের রোলই হচ্ছে ইজ টু বি ইররেসপন্সিবল অপোজিশন, যেটা সুব্রত মুখার্জি আমাদের বলতো। আচ্ছা, সুব্রত মুখার্জির কেউ পুছতো না, কংগ্রেসই ভোগে চলে গেছে, লেফট জমানায় তো একদম ডেসিমেটেড। কিন্তু সুব্রতদা একেবারে নিয়ম করে, ওর 2 ডানাত বাঁহাত ছিল, সুশোভন বসু আর প্রদীপ ঘোষ, আমরা রেল প্রদীপ বলতাম। আচ্ছা, আর তাদের বেশ বাহিনী ছিল। সুব্রতদা কারুর সঙ্গে একটা খুঁচিয়ে ঘা করে ওই দলবল নিয়ে হয়তো এইচডিএফসির অফিস পুরো ভাঙচুর করে চলে এলো। আচ্ছা, টোটালি ইরেসপন্সিবল অ্যাক্ট। তো আমি একদিন সুব্রতদাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি এইসব কাজ কেন করো, বলে এই যে তুমি আমাকে জিজ্ঞেস করছো বলে
আমি যদি এই কাজগুলো না করতাম তাহলে কি তুমি আমার কাছে আসতে? দেখো, আমরা অপোজিশন, আমাদের কাজ হচ্ছে ইজ টু সার্ভাইভ। অ্যান্ড হাউ ডু উই সার্ভাইভ? উই সার্ভাইভ থ্রু সাম অ্যাকশনস হুইচ উইল গ্যাদার অ্যাটেনশন অফ দ্য মিডিয়া। দিস ওয়াজ ইজ সিম্পল ইকুয়েশন। আচ্ছা, কথাটা শুনতে খুব মনে হতে পারে হ্যাঁ, কিন্তু যে বাট দিস ইজ লিগাল। কথাটা বুঝতে পেরেছিস? এখানে তো বিজেপি নেতারা তো, আমি তো দেখি জামা কাপড় চেঞ্জ করতেই বেশি ব্যস্ত রাস্তায় নামাচ্ছে। সেদিক থেকে একমাত্র রাস্তায় নেমে পলিটিক্সটা করে শুভেন্দু অধিকারী। আচ্ছা, আমি পছন্দ করি অপছন্দ করি, আই হ্যাভ টু গিভ দ্য ডেভিল ইজ ডিউ। না, বিজেপি সম্পর্কে একটা বড় অভিযোগ হচ্ছে এরা বাঙালির পার্টি নয়, বাইরের থেকে লোক নিয়ে এসে, বাইরের থেকে বড় বড় নেতা নিয়ে এসে, মোদি এতবার করে আসবে, অমিত শাহ এসে চার্জশিট দিয়ে গেল, এগুলো করে কি আর বাংলা দখল করা যায়? আমার কথা হচ্ছে, যখন কংগ্রেস ছিল আচ্ছা, তখন ইন্দিরা গান্ধী না এলে কংগ্রেস জিততো? জিততো কি? একটা আঞ্চলিক দলের কম্পালশন আর একটা সর্বভারতীয় দলের কম্পালশন আলাদা। আচ্ছা, জয়প্রকাশ নারায়ণ না থাকলে ইন্দিরা গান্ধীকে ফেলা যেত না। সুতরাং কথা হচ্ছে, একটা অল ইন্ডিয়া পার্টি ইজ বাউন্ড বাই সার্টেন ডিসিপ্লিনস। হ্যাঁ, এই যেমন ধর না, শুভঙ্কর সরকার আজ 11 দিন ধরে বসে আছে দিল্লিতে, প্রার্থী তালিকা হাতে নিয়ে ঘুরছে, এআইসিসি ঘর থেকে ঘরে, ঘর থেকে ঘরে, ঘর থেকে ঘরে, পাত্তাই দিচ্ছে না কেউ। কেননা ওদের কাছে বেঙ্গল ইলেকশন আর মোটামুটি ওদের যদি বাড়ির সবার পরিচালক একসঙ্গে হয়, তাদের মধ্যে নির্বাচন করা একই জিনিস, ঠিক আছে না? আসল কথা হচ্ছে যে, এবং হোয়াই দিল্লি ডিপেন্ডস, এটা ক্রিটিক্যাল প্রশ্ন। আমি খুব, আমার কাছে ইনার নলেজ আছে তা না, বিকজ আমি ওই খুব 20 সালে পরে থেকে, মানে ভুবনেশ্বর থেকে ফেরার পর থেকে আমি বাড়িতেই থাকি। আচ্ছা, আর বিজেপি পার্টিটা সেইভাবে আমি কখনো করিনি। দিল্লিতে করতাম মাঝে মাঝে, যখন সৌম্য বন্দ্যোপাধ্যায় কোনো কারণে থাকতে পারতো না বা অসুস্থ হতো বা ছুটি নিত, ওটা ওরই বিট ছিল। কিন্তু দে ওয়ার এ ডিফারেন্ট ব্রিড অফ লিডার্স। কেমন, আমি ওর মধ্যে যাচ্ছি না। আমার কথা হচ্ছে, বাইরের থেকে নেতারা তখনই আসেন যখন ভিতরকার নেতাদের অকর্মণ্যতা, সততা, ইন্টিগ্রিটি সম্পর্কে তারা নিঃসন্দেহ হতে পারেন না। আচ্ছা, শুভেন্দু অধিকারী একসঙ্গে দু জায়গায় দাঁড়ালো, এটা কি মানে ভালো ডিসিশন হলো, নাকি খুব বেশি আটকে পড়া হলো দুটো জায়গাতেই? এইটাকে আমি বলবো, শুভেন্দুর মতন মানে বিরোধী দলের দলনেতার তো উচিত ছিল ঘুরে ঘুরে রাজ্যে। দেখো, শুভেন্দু তো কংগ্রেস করেছে, তারপরে টিএমসি করেছে, তো সবে বিজেপিতে এসছে, 5 বছর হলো। আচ্ছা, শুভেন্দুর মধ্যে একটা সুব্রত দাস স্ট্রিক আছে। আচ্ছা, ঠিক আছে, যে ও জানে যে ভবানীপুরে দাঁড়ালে এই গোটা ইলেকশনের মধ্যে ওই কেন্দ্রটাই হবে সবচাইতে আলোচ্য বিষয়। আচ্ছা, আর আলোচ্য বিষয় হওয়া মানে প্রতিদিন আমার ছবি চাপা। আমি সেই চেষ্টা করব না কেন? পবিত্র কর ভার্সেস শুভেন্দু ইন নন্দীগ্রাম ইজ নো কন্টেস্ট। আচ্ছা, ঠিক আছে, আর একটা দল বদলু কালকে অবধি এখানে ছিল, আজকে চলে গেছে। লোকে পূর্ব মেদিনীপুরে যারা কভার করতে যাবে তারা হয়তো একবার নন্দীগ্রাম ছুঁয়ে যাবে। আচ্ছা, কিন্তু পৃথিবী থেকে যে রিপোর্টারই আসুক না কেন, হ্যাঁ, ওয়াশিংটন পোস্ট থেকেও যদি আসে, ওয়াল স্ট্রিট জার্নাল থেকে আছে, নিউ ইয়র্ক টাইমস থেকে আছে, তাহলেও দে উইল আস্ক পিপল, হোয়ার ইজ বাবারিপুর? হ্যাঁ, সো হি নোজ হাউ টু স্টে ইন লাইমলাইট। তার চেয়েও বড়ো কথা, শুভেন্দুর আমার যেটা দেখে মনে হয়, বিজেপি পার্টিতে ও দুটো স্তরে লড়াই করছে। একটা স্তরে উইথ টিএমসি, আরেকটা স্তরে বিজেপির ভিতরে, যে হি ওয়ান্টস টু প্রুভ বাই হুক অর বাই ক্রুক
that he is the only choice if BJP comes to power for chief ministership. আচ্ছা, ঠিক আছে, এবং যদি সে মমতাকে পরপর দুবার বিট করে দেয়, ধরে রে কথার কথা, তাহলে তো ও অপ্রতিরোধ্য হয়ে দাঁড়াবে, সেই তাই না? সুতরাং এই ক্যালকুলেশনটাও আছে ভবানীপুরে দাঁড়ানোর পিছনে। আচ্ছা, আমার মনে হয় সেকেন্ড ক্যালকুলেশন ইজ ফার মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য ফার্স্ট ওয়ান। দিলীপ ঘোষের কি রেটিংটা ঠিক হলো না? বিজেপি কি দিলীপ ঘোষকে নিয়ে ঠিক কাজ করতে পারলো না? যে লোকটা ৭৭টা আসন দিল। দেখ, কেউ কাউকে ৭৭টা আসন দেয় না যদি না মাটিতে সমর্থন থাকে। হ্যাঁ, ঠিক আছে, সেটা ঠিক। আমার কথা হচ্ছে সমর্থনটা তো আদায় করতে হয়। দিলীপ ঘোষ যেটা করতে পেরেছিলেন সেটা হচ্ছে উনি একটা মরিবান্ড অর্গানাইজেশনে, হ্যাঁ, উনি একটা প্রাণ সঞ্চার করতে পেরেছিলেন। আচ্ছা, এবং যেহেতু উনি মমতার ভাষায় কথা বলতে খুব দুরস্থ, আর টিএমসির লাতখোররা যে ভাষায় কথা বলে উনিও সেই ভাষায় কথা বলেন। এরা যদি বলে আমরা মারবো, উনি গিয়ে বলবেন আমি বম মেরে দেবো। সেই জন্য ওর একটা গান হওয়া ব্যাপার আছে। আচ্ছা, কিন্তু মাঝখানে হি ড্রিফটেড। কেমন? প্রথম কথা, ওকে মেদিনীপুর সিট থেকে দুর্গাপুর সিটে পাঠানো, এটা হচ্ছে দিলীপ বিরোধী বিজেপি গোষ্ঠীর একটা বড় চাল, যে চালটা আমি কেন জানি না কেন্দ্রীয় নেতারা খেয়ে নিয়েছিল। আবার এখন যখন একটা মরিয়া চান্স বিজেপি নিচ্ছে, কারণ বিজেপি জানে যে এই নির্বাচনেও যদি ওরা হেরে যায় ওদের পাতা গুটিয়ে যাবে, কোনো গুরুত্বই থাকবে না। না কোনো। প্রথম কথা তো গোটা বাংলা জুড়ে বিজেপির যত অফিস আছে সব কটা অগ্নিদগ্ধ হয়ে যাবে। আচ্ছা, আর বিজেপির যারা কর্মী সক্রিয়, যারা রাস্তায় নেমে কাজ করে, তারা হয় আন্ডারগ্রাউন্ড চলে যাবে, নয় প্রবাসী হয়ে যাবে বেশ কিছুদিনের জন্য। তখন কিন্তু কংগ্রেস আর লেফট উইল এমার্জ। আচ্ছা, ঠিক আছে, ফলে ফর বিজেপি দিস ইজ নট মেয়ারলি এ কোয়েশ্চেন অফ সার্ভাইভাল, ইট ইজ এ কোয়েশ্চেন অফ স্টিকিং অ্যারাউন্ড ইন বেঙ্গল। পরের ইলেকশন যদি লড়বে 4-5% বেশি ভোট পাবে না। না, দিলীপ ঘোষকে কি এই জন্যই ওরা করলো? এখন ওরা দে ডোন্ট ওয়ান্ট টু সি, ইংরেজিতে যাকে বলে চিংস ইন দ্য আর্মার। আচ্ছা, কেমন? যে আমরা ভাই একটা ইউনাইটেড ফোর্স আন্ডার দ্য কমান্ড অফ মোদিজি, অ্যান্ড সি এভরিবডি ইজ ফাইটিং। আর ভিতরে ভিতরে কে কাকে কাঠি করছে সেটা আমি বলতে পারবো না। না, সে তো বটেই। হ্যাঁ, কাঠি তো করছেই, কাঠি তো করছি। জ্যোতি বসুকেও দেখেছেন, বুদ্ধবাবুকে তো দেখেইছেনই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, মানে ভালোভাবেই দেখেছেন আর কি। তো এদের দুজনের মধ্যে পার্থক্যটাই। জ্যোতিবাবু আর স্ট্যাটাস কোইস্ট, আচ্ছা, যা আছে তাই থাকতে দে বাবা, অ্যাজ লং অ্যাজ দে গেট ইউ ভোটস, ডোন্ট ডিসরাপ্ট। আর বুদ্ধবাবু ওয়াজ এ ভিশনারি। আচ্ছা, বুদ্ধবাবু জানতেন যে তিনি যেসব কাজ করছেন এটা তার দলের পছন্দ নয়, এবং প্রায় প্রতিটা কাজেই দলের বিরোধিতার সম্মুখীন হয়েছেন। আচ্ছা, কিন্তু বুদ্ধবাবু ফার্স্ট প্লেসড দ্য ফিউচার অফ দ্য স্টেট অ্যাবাভ দ্য ফিউচার অফ সিপিআইএম। এই ভুলটা জ্যোতিবাবু করেননি। এখন এই দুটোর মধ্যে কোনটা বেটার আর কোনটা বেটার নয়, জ্যোতিবাবু হ্যাজ ডেলিভার্ড, হি হ্যাজ গিভেন দেম 25 years অফ আনইন্টারাপ্টেড রুল, যদি সাফল্যের প্রশ্ন থেকে দেখিস। আর তার বুদ্ধবাবু 10 বছর এই পার্টিকে হাল এমন করে যে আজ পর্যন্ত খাবি খেয়ে যাচ্ছে। তো ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে দুজনের মধ্যে কে বেশি ইন্টারেস্টিং ছিল? জ্যোতিবাবু কি ইন্টারভিউ দিতেন? আপনাকে? হ্যাঁ, আমাকে দিয়েছে। আপনাকে? জ্যোতিবাবু ইন্টারভিউ দিতেন। কথা বলার পক্ষে জ্যোতিবাবু কোনোদিন ইন্টারেস্টিং ছিলেন না। আচ্ছা, জ্যোতিবাবু মনোসিলেবেলে কথা বলতেন। আচ্ছা, হ্যাঁ, ওরা এসছিল, হ্যাঁ, দেখা হলো, ওদের যা বক্তব্য ছিল ওরা বললো, আমাদের যা বক্তব্য ছিল আমরাও বললাম, বাকিটা অসীম বলে দেবে। না, একবার আমি তখন একটা ছোটো কাগজের হয়ে রাইটার্স করতাম। জ্যোতিবাবু একদিন বেরোচ্ছে, সিনিয়র রিপোর্টাররা ধরতো, আমাদের কাছে ঘেঁষা রুইয়ে ছিল না, মাঝে মাঝে রেগে যেতেন। হ্যাঁ,
জ্যোতিবাবু বললেন যে হ্যাঁ ওরা এসেছিল, আমি ওদের বললাম এই গান টান করে খিচুড়ি টিচুড়ি খেয়ে কি আর কাজ হয়, আপনারা সমবায় করুন। প্রফুল্ল এসেছিল জুট মিলের, কানুরিয়া জুট মিলটা করে একটা জুট মিলের ব্যাপারে, এই ব্যাপারে উনি এই বলেছেন, এটা ওনারা বুঝিয়ে আমাকে বলেছিলেন, আমি বুদ্ধকে বলেছি সব কালচার ফালচার করে কিছু হবে না। আচ্ছা, উনি এইভাবেই কথা বলতেন। সিপিএমের শূন্যতা কি এবার কাটবে? কাটলে আমি খুব খুশি হব এইটুকু বলতে পারি, যদিও আমি সিপিএমের সমর্থক নই সারা জীবন। না, তবে আপনি একটু আগে যেটা বললেন আর কি, যে এই সেকেন্ড মানে প্রজন্মের লিডারশিপের দিক থেকে সিপিএম অনেক এগিয়ে আছে, মানে আগামী দিনে একটা আশা আছে, মানে এখনো যদি না হয়। অফকোর্স, যদি সেলিমটাকে তাড়াতে পারে। সিপিএম সিপিএম একদিনে সিপিএম একদিনে প্রাসঙ্গিক হয়ে যেত, বিলিভ ইউ মি, যদি এই বুড়ো হাবড়াগুলো হ্যাড ভেকেটেড দেয়ার পজিশনস ইন ফেভার অফ দিস ইউথ ব্রিগেড, তাহলে প্রতিকূল রহমানও যেত না। আচ্ছা, কিন্তু এরা দেবে না। এরা আগে তো নিয়ম ছিল 75 না হলে পলিট ব্যুরোতে যাওয়া যায় না, যে কারণে আমরা বলতাম এটা জেরন্টোক্রাসি। জেরন্টোক্রাসি মানে হচ্ছে বৃদ্ধতন্ত্র। হ্যাঁ, আরে ভাই, দ্য ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জ। এখন জেন জি ইজ ডমিনেটিং দ্য ওয়ার্ল্ড। See what has happened in Nepal. See what has happened in Bangladesh. See what has happened in Madagascar. ঠিক না, সেলিম একটা 70 ঊর্ধ্ব লোক, and most dubious person, and his secularism is totally suspect. মীনাক্ষীর মধ্যে নাকি মমতার ছায়া দেখা যায়, তো আপনি তো অনেকের উত্থান দেখে, আমি নিজেও এটা বলেছি একবার, বলে তারপরে নিজেকে সংশোধন করে নিয়েছি। আচ্ছা, আমার মনে হয় এই কথাটা বলার অর্থ হচ্ছে মীনাক্ষীকে অপমান করা। আমি নিজে বলেছি, তার জন্য আমি অনুতপ্ত। কেননা মীনাক্ষীর মধ্যে মমতার ছায়া দেখা যায় কি না, অ্যাকচুয়ালি আলোচ্য বিষয় সেটাই হতে পারে। যেহেতু মীনাক্ষী কামস ফ্রম দ্য হাম্বলেস্ট অফ অরিজিন, এবং সেটা লোকে এক দুদিনে জেনে গেছে, ফলে আমি বলেছিলাম ওর গায়ে একটা মাটির সোঁদা গন্ধ আছে, এই পর্যন্ত। আচ্ছা, তার বাইরে কিছু নেই। কংগ্রেসের কি কোনো আশা আছে? হ্যাঁ, কংগ্রেস এবার মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, আচ্ছা, এই 3টে জায়গা থেকে 7-8টা আসন বের করে নেবে বলছেন। বাবা, নিশ্চয়ই করবে। তো রাহুল, প্রিয়াঙ্কা সহ এই সমস্ত নেতৃত্ব বাংলার ক্ষেত্রে এরকম উদাসীনতা দেখাচ্ছে কেন? মানে তার কারণটা কি? যদি এরকম হয়ে থাকে যে এত বছর ধরে বাংলায় ক্ষমতা না, একদিক থেকে ভালোই হয়েছে, কেননা যেসব ব্যাপারে ওরা সক্রিয় হয়েছে যেসব রাজ্যে, আচ্ছা, সেগুলোতে ভরাডুবি ছাড়া আর কিছু হয়নি। সুতরাং এটা একটা সাপে বড় হতে পারে যে বাংলা সম্পর্কে উদাসীন থেকে ওরা অ্যাকচুয়ালি কংগ্রেসকে হেল্প করছে। আর এসআইআর নিয়ে আমাদের এখানে এত গোলমাল কেন? প্রত্যেক বছর তো একটা এসআইআরের একটা ব্যাপার তো হয়, যার সংযোজন বিয়োজন করতে থাকে ভোটার লিস্টে, আরে যারা বাইরে চলে যায় তাদের নাম বাদ যায়। তুই একটা সিনিয়র জার্নালিস্ট, না? তুই যদি দেখিস যে তোর বাড়ির গুপ্ত সম্পত্তি, আচ্ছা, যেটা তুই ফার্স্ট ক্লাস করে লুকিয়ে রেখেছিলি এবং লোকে জানতো এটা তোর অর্জিত সম্পত্তি, আচ্ছা, একদিন সকালবেলা উঠে দেখি যদি সেখানে খাবলা বাঁটছে লোকে, তো তুই কী করবি? মমতা তাই করছে। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে প্রতি বছর এসআইআর হয় না, প্রতি বছর রুটিন রিভিশন হয়। হ্যাঁ, আর আরেকটা রিভিশন আছে, তার নাম ইন্টেন্সিভ রিভিশন। এসআইআর ভারতবর্ষে 2002 পরে হয়নি। আচ্ছা, তার 63 যে ফার্স্ট যে 58 লাখ বাদ গেছে, এটা তো মমতা গঙ্গার জলে এই অবধি ডুবিয়ে বললেও কিছু বলতে পারবে না। মৃত লোককে ভোটার রাখতে হবে, তাই না? কবেই চলে গেছে একটা জায়গা থেকে অন্য জায়গায় সেটেল হয়েছে, সেখানে তার ভোটার কার্ড আছে, এখানেও আছে, রাখতে হবে। সুতরাং ওই যে প্রথম এএসডিডি এই 4টে ক্যাটেগরিতে বাদ গেল, সেটা ওয়াজ অ্যাবসলিউটলি জেনুইন। এবং সবচেয়ে বড় কথা,
এর পিছনে সর্বসম্মত একটা মতাৈক্য ছিল। কেননা এই রেজাল্ট বেরোনোর আগে বিএলওরা প্রত্যেকটা পার্টির নেতাদের স্থানীয় ডেকে বলে দিয়েছিল যে এই 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 আছে, এই আছে। কেউ কোনো রা কাড়েনি। একটা মরা লোককে বাঁচাবি কী করে বলতো? সেই এখন একমাত্র বাঁচাতে পারে অভিষেক ব্যানার্জি। দুটো ফেক লোককে এনে র্যাম্পে ঘুরিয়ে দিয়ে দেখো এদের মৃতরা কিরম জীবিত হয়ে উঠেছে। এখন ব্যাপার হচ্ছে এই রকম একটা ক্যারেক্টার একমাত্র উৎপল দত্ত তার টিনের তলোয়ারে আঁকতে পেরেছিলেন। আমি বেণীমাধব চ্যাটার্জি, কেমন আমি পাষাণের বুকে প্রাণ প্রতিষ্ঠা করতে পারি। তো পাষাণের বুকে প্রাণ প্রতিষ্ঠা করা আর মৃত মানুষকে জীবিত করা, আমার ধারণা মৃত মানুষরা সবেই জীবিত হয়ে যাবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা রাজ্য ঘুরে ঘুরে এইসব করার বদলে ওনার সময়টা উনি কিছুটা কেওড়াতলা, কিছুটা নিমতলা, কিছুটা সিরিটি, কিছুটা আরও 5টা জায়গায় গিয়ে ওইভাবে গলায় চেঁচিয়ে বক্তৃতা দিতে পারেন। সব মৃতদেহ দেবী ফটাফট 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 উঠে গেছে। এটা কেয়ামতের মতো হয়ে যাচ্ছে। তাই মানে আমি বলছি তোকে, এটা একবার উনি এক্সপেরিমেন্ট করে দেখলে পারেন। না, আপনি যে কট্টর মমতা বিরোধী, এগুলো কি ঠিক এই কথাগুলো থেকে প্রমাণ হচ্ছে? আমি ভাই আমি রসিক মানুষ। আচ্ছা, আমি মমতা বিরোধী তো বটেই। আই অ্যাম এগেনস্ট মমতা ব্যানার্জি, নট অ্যাট পার্সোনাল লেভেল, আচ্ছা, মেক নো মিস্টেক। I am against her because history gave her the best chance. মানে যে চান্স খুব কম রাজনীতিকের জীবনে আসে, সেই চান্সটাকে তো ঘেঁটেছেই। আর রাজ্যটাকে সর্বনাশের একেবারে শেষ স্টেশনের আগের স্টেশনে নিয়ে এসছে। আচ্ছা, এর পরেরটাই কিন্তু ইজ ডেলিউজ, নরকের আগের স্টেশন নাকি? মানে একদম মানে এই এরপর বলে না ডেলিউজ, অ্যাপোক্যালিপস ইংরেজিতে বলে, এটা সেই দিকে চলে যাবে। তো এসআইআর কি ওলটপালট করে দেবে এবার? না করলে এত চিৎকার হচ্ছে কেন? আচ্ছা, অলওয়েজ শোন, তোকে তো ছোটোবেলায় তোদের শেখাতাম, পলিটিশিয়ানরা কি বলল সেটা শুনে ডাস্টবিনে ফেলে দিবি। পলিটিশিয়ানরা কি করলো, দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। পলিটিশিয়ানরা যা বলে সেটা করে না, আর যা করে সেটা কখনো বলে না। আচ্ছা, আপনার ক্যাপ্টেনশিপে দীর্ঘদিন ধরে আমি কাজ করেছি এবং অনেকেই করেছেন আমাদের মধ্যে। হ্যাঁ, অনেকেই দুর্ভাগ্যবান আছেন। তো আপনাকে প্রথম 3-এ তো রাখতেই হয়। মানে আমি সাগরময় ঘোষ, গৌরকিশোর ঘোষ, বরুণ সেনগুপ্ত এদের ধরেই বলছি যে আপনি সাগরদাকে এর মধ্যে আনিস না, সাগরদা নিউজের মানুষ। সরি আমি বলছি, সন্তোষ কুমার ঘোষের কথা বলছি। দেখ, আমি একটা কথা বলছি, এইসব না পেকিং অর্ডার একে বলে। এই স্পোর্টসের লোকেরা এই পেকিং অর্ডার করে বেড়ায়। আচ্ছা, গাভাস্কারের চেয়ে সচিন বড় না গাভাস্কার বড়? মানে আমার বক্তব্য যে ঠিক আছে, এটা দর্শকের বা পাঠকের দৃষ্টি আকর্ষণের জন্য খুব ভালো, কিন্তু মুশকিল হচ্ছে যে এর সঙ্গে এর তুলনাই করা যায় না। না, আমার পেলে ভালো না মারাদোনা ভালো? আমার পুরো প্রশ্নটা তা নয়। আমার পুরো প্রশ্নটা হচ্ছে যে আপনার চোখে প্রথম 3 জন সাংবাদিক কে হতে পারেন, বা আপনি কাদের সেরা বলে মনে করেন বাই নেম? বাংলা ভাষায়? বাংলা ভাষায়, বাংলা নিউজ ইয়েতে, টিভি হোক, প্রিন্টে হোক। দুর্ভাগ্যজনকভাবে প্রথম নাম আমি বলবো বিবেকানন্দ মুখোপাধ্যায়, আচ্ছা, দ্বিতীয় নাম সন্তোষ কুমার ঘোষ, তৃতীয় নাম গৌরকিশোর ঘোষ। তারপরে আর কিছু নেই? হালাবলের কেউ নেই? তুই তো প্রথম 3টে বলেছিস। হ্যাঁ, তা ঠিক। হালাবলের মধ্যে না না না, আর এদের সমকক্ষ কোনো সাংবাদিক বাংলা ইয়েতে নেই। আপনি 3টে খবর হালে ব্রেক করেছেন, 3টে খবর। আমি জানি না ব্রেক করেছি কিনা, আমি খবর পেলে ছাড়ি না। তো সেটা হচ্ছে যে ওই প্রতিকূল ইয়েতে যাবে,
তৃণমূলে যাবে, শুভেন্দু বিধানসভায় 2টো জায়গায় দাঁড়াচ্ছে, আপনি এগুলো প্রথম বলেছেন। আরেকটা বলেছেন যে অধীর চৌধুরী এবারে দাঁড়াচ্ছে, অধীর চৌধুরী এবার দাঁড়াচ্ছে, এই 3টে আপনি প্রথম বলেছেন। আমি তো মোটামুটি সারাদিন বাড়িতে তো আমার কাজকর্ম নেই, আমি সব দেখে বেড়াই, আপনার এটাতে আমি ফার্স্ট দেখেছি। এই যে মোটিভেশনটা আপনি পাচ্ছেন, এই যে এত ব্রেকিং নিউজ করতে পারছেন, এগুলো কী করে করেন? মানে দেখ, প্রথম কথা হচ্ছে 2020 সালে কলকাতায় ফেরার পরে 1 বছরের বেশি সময় আই লিভড ইন এ পারপিচুয়াল স্টেট অফ ট্রমা। আচ্ছা, তখন যদি তোরা কেউ আমার সঙ্গে দেখা করতে আসতিস তাহলে আমাকে চিনতে পারতিস না। আচ্ছা, মানে একটা কঙ্কালের সঙ্গে কথোপকথন হচ্ছে এরকম একটা লেখা লিখতে পারতিস। আলাপ ছিল সুমনদার সঙ্গে, কথা বলে এলাম কঙ্কালের সঙ্গে। সো অল কাইন্ডস অফ প্রবলেমস আই ফেসড। তারপরে যখন আমি ধীরে ধীরে আমি তো কই মাছের জান আমার, আস্তে আস্তে সম্বিত ফিরল এবং আমি দেখলাম যে জেলে যাওয়ার আগে যে পৃথিবীটাকে আমি চিনতাম, আর জেল থেকে বেরিয়ে যে পৃথিবীতে প্রবেশ করলাম, দুটো সম্পূর্ণ আলাদা। ঠিক আছে? এবং বুঝতে পারলাম যে যারা আমার পিছনে উমেদারি করার জন্য, ঘুরঘুর করতে, একটুখানি ফেভার পাওয়ার জন্য, কিছুই না, একটু সঙ্গ সুখ উপভোগ করার জন্য লালায়িত ছিল, আপনার সেই স্পেশাল ব্র্যান্ডের সিগারেট একটা দুটো পাওয়ার জন্য আর কলকাতার ব্যবসায়ী কুলের একটা বড় অংশ, আমি দেখলাম some of them did not even respond to my calls and some of them just shut their doors. তখন আমি ঠিক করলাম, আমার কি জানিস তোরা, না ওর তো ছেলে জানতে পারবে কিছুটা, আমার হচ্ছে আমি খুব টিকরামবাজ লোক। আচ্ছা, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যখন এই ভুল করে নিজের কাগজ বেচে দিয়ে এই টাইমস অফ ইন্ডিয়ার চক্করে পড়লাম, আর এই সময় সম্পাদনার দায়িত্ব স্বীকার করলাম, ওরা জানে যে আই ওয়াজ পারহ্যাপস ওয়ান অফ দ্য লাস্ট রিক্রুটস। ক্যাপ্টেন হিসেবে আমাকে টিম বাছার সুযোগ দেওয়া হয়নি। আচ্ছা, টিম আগে থেকেই বাছা হয়ে গেছিল, আপনাকে নৈবেদ্যের উপর বাতাসের মতো। এবং আমি সেখানে গিয়ে দেখলাম যে আমি এরকম চ্যালেঞ্জিং সিচুয়েশন জীবনে ফেস করিনি, যেখানে আজকাল, বর্তমান, গণশক্তি, কালান্তর, ঠিক আছে, আনন্দ, আর তাছাড়া আমার একদিন, আমি ভাবলাম যে আর তেলে আর জলে আমি মেশাবো কী করে। আচ্ছা, হ্যাঁ, কারণ রাজশেখর বোসের বইতে পড়েছিলাম, রেড়ির তেল আর ঝর্ণার জল কখনো একসঙ্গে মিশে না। ঠিক আছে? কাউকে আমি রেড়ির তেলও বলছি না, কাউকে ঝর্ণার জলও বলছি না, উপমা হিসেবে বলছি। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট চ্যালেঞ্জ, যে এদেরকে সবাইকে এক ভাষায় কথা বলতে হবে, এক সংস্কৃতিতে বড় করতে হবে। যে যা শিখে এসছো ভাই, খুব ভালো করেছো, দরজার বাইরে রেখে নাও আনলার্ন। দ্যাট আই ডিড উইদিন রিজনেবল টাইম। আর তারপরে আমাকে এসে ওদের ম্যানেজমেন্টে সব বড় বড় কর্তা আমার ঘরে ঢুকে বলতো, दादा 1.5 साल में आप अगर 1 लाख सर्कुलेशन यही समय का कर सकता है तो हम सोचेंगे आप हिंदुस्तान की ढप दिए যে আমি তখন বললাম যে দেখো, তোমরা একটা কাজ করো, আমি আমার রেজিগনেশনটা লিখে দিচ্ছি, নিয়ে চলে যাও। বলছি ক্যা বাত বল রে আপ? আমি বললাম 1 লক্ষ করার কাগজে আমি জয়েনই করি না। ঠিক আছে, 1 বছরে 2.25 লাখ করবো, 2.5 বছরে 3 লাখ করবো। ওরা না প্রায়
মেঝেতে বসে পড়ার মতো অবস্থা। I বললাম, আদারওয়াইজ why have you brought me? You could have brought all those people you tried before. এমন তো নয় আমাকে ওই পদের জন্য আগে অন্য কাউকে করা হয়নি। টাইমস অফ ইন্ডিয়ার যিনি এখন প্রয়াত সম্পাদক, আমি নাম বলবো না, তিনি তো কম চেষ্টা করেননি আমাকে যাতে ওখানে না আনা হয়। আচ্ছা। ফলে বিভিন্ন লোককে তিনি দেখিয়েছেন প্রদর্শনীর মতো, শেষ পর্যন্ত আমার কাছেই এসেছে। আই ডিড নট গো, হ্যাঁ, দে কেম টু একদিন অফিস, হোয়াট এভার। তো আমি ঠিক তাই করলাম। এবার নিজের ক্ষেত্রে দেখলাম যে when the world has renounced me, এবার এটা খারাপ কথাই বলে দিতে পারি, আমার কিছু যায় আসে না, যে আই উইল অলসো রিনাউন্স দ্য ওয়ার্ল্ড। এটা তো হওয়া উচিতই, ঠিক আছে? হ্যাঁ, বিশ্ব সাথে যোগে যেতায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও, এইসব গাইতে ভালো লাগে, কিন্তু বাস্তবে হয় না। বাস্তবে। তারপরে আমি যেটা করলাম, একটা নিজের ব্লগ সাইট তৈরি করলাম, অল্প স্বল্প লেখালেখি করতাম। ইউটিউব বলে যে একটা যন্ত্র আছে সেটা আমি জানতামই না। আচ্ছা। আমার অত্যন্ত, দেখ, 100টা মানুষের মধ্যে 90টা হয়তো গদ্দার হয়, 10 জন কিন্তু হয় না। ঠিক। আর সেই 10 জনের মধ্যে 2 জন যাদের সঙ্গে কোনো সাংবাদিকতার সম্পর্কই নেই, তারা আমার ঘাড়ের উপর চেপে বসলো, বললো, সুমনদা, আপনার কোনো ধারণা নেই হোয়াট পোটেনশিয়াল ইউটিউব হ্যাজ, আপনি একটা করে সপ্তাহে প্রোগ্রাম করুন। আচ্ছা। তারপরে সেই এসব ক্যামেরাম্যান, লাইট ফাইট নিয়ে এসে এই যেখানে বসে আছি সেখানেই আমার চেহারা সেই সময় প্রথম দিকে ইয়েটা দেখলে বুঝতে পারবি। তা আমি প্রথমে কয়েক মাস, হয়তো 2-3 মাস সপ্তাহে একটা করে করলাম। তারপরে আমার যা স্বভাব, আমি সালা বন্ধই করে দিলাম, করে লাভ হয় না। তারপরে ওরা আবার আমাকে বলতে শুরু করলো। তারপরে আমি ভাবলাম যে রাম শ্যাম যদু মধু সবাই যখন করে খাচ্ছে, তো এবং আমাকে তো কিছু করতে হবে। ঠিক। আমি না পৃথিবীকে ত্যাগ করেছি, নিজেকে তো ত্যাগ করতে পারছি না, ঠিক। দেহত্যাগ তো আমার হাতে নেই। অতএব আমি এটা প্রফেশনালিই করব। আচ্ছা। এর ফলে আমার 2টো লাভ হলো। আবার আমি ওয়েবসাইটটাকে রিভাইভ করেছি। আচ্ছা। আমি সকাল 5টা 5:30 নাগাদ ঘুম থেকে উঠি, বাহ। যে আমি 11টা 12টার আগে কোনোদিন উঠতাম না। উঠে দুপুর 2টো পর্যন্ত আমি লেখাপড়া করি। আচ্ছা। যে লেখাপড়ায় তুই এসে ব্যাঘাত ঘটালি, আচ্ছা। ঠিক আছে? এবং সেই লেখাপড়াটা খুব একলেকটিক। হ্যাঁ, আমি বাংলা কাগজ পড়ি না, পরিষ্কার বলছি, বাংলা চ্যানেল দেখি না, ঠিক আছে? তার কারণ প্রথম কথা আমার খুব খারাপ লাগে, কারণ আমরা যেখানে বাংলা সাংবাদিকতার মানটাকে নিয়ে গেছিলাম, সেটা পড়তে 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 এখন খাটা পায়খানার জায়গায় পৌঁছে গেছে। সব থেকে বড়ো কথা হচ্ছে, আমি মাঝে মাঝে শুনতে পাই এখনকার বসেরা সাংবাদিকদের বলছে, সম্ভবত ওকেও বলা হয়েছে, আমাকেও তো বলা হয়েছিল 2-একবার, যে সবসময় জায়গায় যাও কেন, তো তোমার দৌড়তে বলেছে, কে তোমার স্পটে যেতে বলেছে? অত 4-5টা টিভি করবে, সেগুলো দেখে করে দেবে। এখন তাই হয়, প্রিন্ট হয় টিভি দেখে, আর টিভি হয় ডিজিটাল দেখে। আমি ফ্র্যাঙ্কলি বলছি, তখন আমি আই টুক এ রিজলভ, দেখি তো করে। এবং আমার স্থির বিশ্বাস ছিল যে আমার যদি 10,000 গ্রাহক হয়, আই উইল বি ভেরি হ্যাপি। আচ্ছা। তার কারণ হচ্ছে যে আমি যে ধরনের কথা বলি, যে বিষয় চুজ করি, সেটা মাসের নয়। সো আর আমি সেটা পারবও না। আমি একটা ক্যালকুলেশনে ভুল করলাম,
যে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির সংখ্যা এখনও খুব সাইজেবল। আচ্ছা। এবং তারা ইফ দে গেট টু হিয়ার অর রিড সাম গুড স্টাফ, তাহলে তারা শুনবেই। তার ফলে আজকে আমার কলকাতা তো ছেড়ে দে, কলকাতাতে আছি, আমেরিকা ইজ দ্য সেকেন্ড প্লেস হোয়ার মাই ভিউয়ার্স আর হায়েস্ট। আচ্ছা আচ্ছা। তারপরে ইউরোপ, তারপরে আফ্রিকা। তার ফলে জীবনে এই প্রথম আই এম ইন্টারঅ্যাক্টিং উইথ এ গ্লোবাল অডিয়েন্স, আচ্ছা। বাট অল অফ দেম আর বংস। বাহ। ঠিক আছে, আমার আসামে লোকে দেখে, বাংলাদেশে দেখে, পছন্দ না হলে খিস্তি করে, কিন্তু দেখে। আমি সেটাই তো ভেবে দরকার। দেখলাম যে আমার জীবনে কোনোদিন তো আমি এটা অ্যাচিভ করিনি। আপনি অনেকগুলো ইলেকশন কভার করেছেন, সে একবার আমরা গিয়ে অনেক দূর, গোটা প্রায় অর্ধেক রাজ্য ঘুরলাম আপনার সঙ্গে। তো তার মধ্যে সবথেকে রোমাঞ্চকর নির্বাচন কোনটা ছিল? 1989 আচ্ছা, লোকসভা নির্বাচন। কীরকম একটু যদি বলেন। 1989 নির্বাচনে যে রাজীব গান্ধী ভুট্টা হয়ে যাবে, সেটা পৃথিবীর কেউ বিশ্বাস করেনি, আমার অফিসে বিশ্বাস করেনি। আচ্ছা। তার ফলে আমাকে অফিস, অভিভাবক তো মাথায় নানা রকম আইডিয়া খেলতো। আমি যখন দিল্লিতে কাজ করি, উনি বললেন, শোনো, এবার তুমি একটু অন্যভাবে ইলেকশনটা কভার করো। কি বলে, তুমি সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টে উঠে মানুষজনের সঙ্গে কথা বলতে বলতে যাও, আর সেটা তুমি ঠিক করে নিও কোথায় প্রথম নামবে, কোথায় দ্বিতীয় নামবে। যেখানে নামবে সেখানে একটা হোটেল বুক করে তার চারপাশ ঘুরে সেখান থেকেও করবে। আমি ঠিক আছে, ভালো। আমি দুদিন পরেই বুঝতে পারছি দ্য আন্ডার কারেন্ট ইন ইউপি ইজ অ্যান্টি রাজীব। আচ্ছা। এবং সেটা আমি ধীরে 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 ধীরে, প্রথম দিনই তো অ্যান্টিবায়োটিক দিলে খুব মুশকিল। প্রথমে হোমিওপ্যাথি, তারপরে ক্রোসিন, আয়ুর্বেদিক। হ্যাঁ, আয়ুর্বেদিকে যায়নি। তারপরে আরেকটু বেশি। এই করতে করতে যখন আমি ইউপির হার্টল্যান্ডে চলে এলাম এবং দেখলাম আমেথিতে এই মায়াবতীর মেন্টারের নাম যেন কি ছিল, আরে বল না, ভুলে যাচ্ছি। আমিও ভুলে যাচ্ছি। ওই ভদ্রলোকের একটা সভা ছিল। আচ্ছা। তো আমি একটু কাশিরাম, ঠিক। তো কাশিরাম কি বলে না বলে শুনতে আমি একটু কৌতূহলবশত গেছি। গিয়ে দেখি হঠাৎ করে কংগ্রেসি গুন্ডারা এসে সম্পূর্ণ মঞ্চটাকে ভেঙে দিল, পিছনের কাপড় ছিঁড়ে দিল, যত ওদের ফ্ল্যাগ ছিল তুলে দিল। আচ্ছা। দেন আই রিয়ালাইজ রাজীব ইজ গান। রাজীব গান্ধীকে যদি আমেথি কেন্দ্রে মারামারি করতে হবে, কাশিরামের একটা সভা পণ্ড করতে হয়, দেন হি ইজ অন ভেরি স্টিকি উইকেট। এটা লেখাতে আমার বেদম চটে গেছিলো ওই বউ। তার মধ্যে আমি পড়ে যাবো, এটা বলতেও চাই না। কিন্তু যখন আমি এসব করতে 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 কলকাতায় এলাম, তখন আমাদের নিউজ এডিটর ছিলেন গৌরী চট্টোপাধ্যায়। আচ্ছা আচ্ছা। আমি পৌঁছতেই গৌরীদি বলল, সুমন, খুব সাবধানে থেকো তুমি। আমি বললাম, কেন? বললো, তুমি যা লিখেছো সেটা যদি মিথ্যা প্রমাণ, হ্যাঁ হ্যাঁ, এটা আনন্দবাজারের টোন। তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। আমি থাকলে থাকবে। গৌরীদি, আমি যা দেখিনি তা লিখিনি, যা দেখেছি, যা বুঝেছি সেটা লিখেছি। আই এম ক্লিয়ার টু মাই কনসিয়েন্স। আর তখন তো টেলিপ্রিন্টার ছিল, পিটিআই আর ইউএনআই। তার তখন রাউন্ড বাই রাউন্ড হতো, ব্যালট ছিল, ফ্ল্যাশ, ফার্স্ট রেজাল্ট।
ইউপির কানয়ে কংগ্রেস ইজ ট্রেলিং বাই এত। আমি ওখানে দাঁড়িয়েই আছি, আমি ছিটছি আর ডেস্কে দিচ্ছি। ডেস্ক সবার মুখ দেখে আস্তে আস্তে ফুলছে। হ্যাঁ, তারপরে যখন দেখা গেল কংগ্রেস ক্রাশড ইন বিহার অ্যান্ড ইউপি, গৌরীদি ওই হলের মধ্যে আমাকে জড়িয়ে ধরেছিল। আচ্ছা, ঠিক আছে, আনন্দে। তারপরে আমি বললাম, ওইগুলো কিছু বলবেন? না না, আমার কিছু কী আর বলবো, হ্যাঁ বলে ঘরে ঢুকে গেলেন। ঠিক আছে, তো এই ধরনের মধুর প্রতিশোধ নিতে একটা সাংবাদিকের খুব ভালো লাগে, খুব ভালো লাগে। খুব ভালো লাগে। সাংবাদিকতা করতে গিয়ে খুব বিপদে পড়েছেন এরকম কিছু আছে? হ্যাঁ, প্রচুর। কিরকম এগুলো নিয়ে অনেক বলেছি আমি। একটা বলুন, একটা। আরে ভাই, আমি আমাদের ভিউয়ার্সদের জন্য বলুন কিছু একটু। আমি তো দুনিয়ার যত গন্ডগোলের জায়গা সেখানেই আমাকে পাঠাতো। আচ্ছা, আমার বসেরা মনে করতে যদি না ফেরে তাহলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, হয়তো সেই উদ্দেশ্যেই পাঠাতো। আই ওয়াজ কট ইন দ্য ক্রস ফায়ার বিটুইন টু গ্রুপস অফ AISF, মানে অল ইন্ডিয়া শিখ স্টুডেন্ট ফেডারেশন। আচ্ছা, ওই হরমন্দির সাহেবে, আচ্ছা, স্বর্ণ মন্দিরে, সেখান থেকেও বেঁচে ফিরেছি। আমি ঢুকে গেছিলাম একদম ইম্পার্সোনেট করে অ্যাজ এ রেড ক্রস ম্যান টু ইন্টারভিউ প্রভাকরণ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এবং সে ভয়াবহতা নাই বললাম। আই লিভড ইন কাবুল ফর 21 days হোয়েন মর্টার্স অ্যান্ড একদম মুড়ি মিছির মতো করে পড়ছে শরীরে, এই শহরে। আচ্ছা, তার মধ্যে দিয়েই আমি আর আপ্পান ঘুরে বেরিয়ে আমরা দেখতাম যে আমরা একটা হোটেলে থাকতাম, হোটেল কাবুল, তাতে 350টা ঘর ছিল। আচ্ছা। ওই সময় আমি আর আপ্পান শুধু গেস্ট, আর কেউ নেই? নেই। আর রাত্রে মাঝে মাঝে ঘুম ভেঙে যেত আওয়াজে, বুঝলাম যে গোটা বিল্ডিংটা থরথর করে কাঁপছে। কেননা তখন ওই রাশিয়া তো ওদেরকে স্কাড মিসাইল দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ। ওরা সেই স্কাড মিসাইল ছুটতো রাত্রিবেলা ওই জালালাবাদ লক্ষ্য করে, যেখানে মুজাহিদিনদের কনসেন্ট্রেশন বেশি। তো আমি হচ্ছি, মানে কী বলবো, বলে না বাপে খাজানো মায়ে তাড়ানো, এই মাল আমি। সুতরাং দ্য মোর ইউ উইশ মি ডেথ, ইউ আর অ্যাকচুয়ালি অ্যাডিং টু মাই লাইফ। আচ্ছা, এই যে পার্থক্যটা আপনি সারা অনেকটা জীবনের, মানে প্রায় পুরোটাই আপনি প্রিন্টে করেছেন, আজকে ডিজিটাল মিডিয়ায় আপনি আছেন। না, অডিও ভিজুয়ালও করেছি। হ্যাঁ, যাই হোক, অডিও ভিজুয়াল তো মানে সেই আপনার নামে পোস্টার পড়তো, স্টার আনন্দে, ধুরন্ধর সাংবাদিক। না না না, আমরা ছাড়া খবর হয় না। আমরা ছাড়া খবর হয় না। সাংবাদিকের ধারা, দর্শন, বোধ, এই সমস্ত কি ইদানিং পাল্টে গেছে? কি বোধ? ধারা, দর্শন এবং বোধ পাল্টে যায়নি, এগুলো নেই। সাংবাদিকতার ধারা বলতে কি বোঝায়, সাংবাদিকতার দর্শন বলতে কি বোঝায়, আর বোধ বলতে কি বোঝায়, এটা নিয়ে যদি আমি এখন এই ইয়াং জার্নালিস্টদের একটা সেমিনার করি, আমার ধারণা আই উইল হিট দ্য ওয়াল। মনে হবে দেয়ালের সঙ্গে কথা বলছি। কিছু জানি না তারা কী বলবে। না, তাদের দোষ না, এটা দোষটা হয়ে গেছে। দুটো কথা বলে শেষ করব। জার্নালিজম মায়ের ভোগে গেছে, তার কারণ লার্জলি অল ইন্ডিয়া লেভেলে এটা 70% কর্পোরেটাইজড হয়ে গেছে। আচ্ছা। আজকে এই যে নিউজ 18 গ্রুপ কিংবা মুকেশ আম্বানি, দে কন্ট্রোল অলমোস্ট 55% অফ ইন্ডিয়াজ মিডিয়া স্পেস। আচ্ছা। আদিত্য বিড়লা ইজ ইনভেস্টমেন্ট পার্টনার ইন ইন্ডিয়া টুডে গ্রুপ। বিড়লাদেরও নিশ্চয়ই কেউ থাকবে। বড় বড় আঞ্চলিক কাগজগুলো কী করেছে আমি জানি না। ফলে আগে খবরের কাগজের একটা ইমিউনিটি ছিল। সেই ইমিউনিটিটার কারণ খবরের কাগজের মালিক যারা ছিলেন তাদের আর কোনো ব্যবসা ছিল না। আচ্ছা। ফলে তারা
অন্য কোনো ব্যবসার স্বার্থে আমাকে কাগজটাকে ব্যবহার করতে হবে এটা ভাবতেন? এই তাগিদই ছিল না। তার মধ্যে সবচাইতে প্রমিনেন্ট দুটো গ্রুপ ছিল, আনন্দবাজার পত্রিকা এবং হিন্দু। আচ্ছা, ঠিক আছে, দুটোই এখনও তাই আছে, কিন্তু আনন্দবাজারকে তো অনেক রকম ভিসিচুডসের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আর সবচেয়ে বড় সমস্যা বলো বা কি বলবো, ক্যাটাক্লিসমিক চেঞ্জ বলো, সেটা করে দিয়েছে ডিজিটাল। ডিজিটাল হ্যাজ চেঞ্জড দ্য ওয়ার্ল্ড অফ জার্নালিজম ইন এ ম্যানার দ্যাট হ্যাজ নেভার হ্যাপেন বিফোর। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেমন পৃথিবীর মানচিত্র বদলেছিল, আমার মনে হয় এই ডিজিটাল রেভলিউশন একেবারে সেইভাবে গোটা বিশ্বকে প্রভাবিত করেছে। এবং তার ফলে যারা যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে একটা হচ্ছে মিডিয়া। মিডিয়ার টিকে থাকতো বিজ্ঞাপনের উপর, সেটাই ছিল মিডিয়ার আসল পুঁজি। যেদিন থেকে বিজ্ঞাপন ডিজিটালে শিফট করতে শুরু করে দিল, সেদিন থেকে ত্রাহি মধুসূদন অবস্থা। আর করবেই না কেন? নিউ ইয়র্ক টাইমসের ডিজিটালে যত পাঠক সংখ্যা, ওদের কাগজের পাঠক সংখ্যা তার 100 ভাগের 1 ভাগ। আচ্ছা, এখন ইনফ্যাক্ট দিস ইজ ট্রু ফর অল নিউজ চ্যানেলস। রিপাবলিক বাংলা ওদের ডিজিটাল থেকে যে টাকা আয় করে, ওই অত সব বড় বড় বিশাল বিশাল বপুওয়ালা সাংবাদিকরা যারা ঘুরে ঘুরে একদম চোখে চোখ রেখে কথা বলছি, তারা কিন্তু আনতে পারে না। যখন ছোটো ছোটো ক্লিপ করে করে তোলে, TV9-এরও একই হাল হবে বলে আমার মনে হয়, ABP আনন্দেরও একই হাল হবে বলে আমার মনে হয়। সো উই হ্যাভ, আগে ভাবতাম উই হ্যাভ এন্টার্ড এ ডিজিটাল ওয়ার্ল্ড, নাও উই লিভ ইন এ ডিজিটাল ওয়ার্ল্ড। সো এনিবডি হু ওয়ান্টস টু সার্ভাইভ and do journalism in the next 5-10 years should go digital. It is my একেবারে কনসিডার্ড অ্যাডভাইস। আর এরপরেও ডিজিটালকে খেতেও আরেকটা টেকনোলজি উঠছে, তার নাম AI। ঠিক আছে, আর শালা মানুষকেই দরকার পড়বে না, কপি AI। আচ্ছা, এখানে একটা ঘটনা ঘটেছে, সুন্দর করে একটা লিখে দাও তো, ChatGPT এখনই করে। ঠিক আছে, এখন প্রযুক্তি আমার ধারণা বিদ্যুতের চাইতেও বেশি গতিতে এগোচ্ছে। থ্যাংক গড উই হ্যাভ লিভড আওয়ার লাইফ অ্যান্ড আই হ্যাভ নো মোর অ্যাম্বিশন লেফট।